ধন্যবাদ সবাইকে। আজকে টেকনিক্যাল টেক্সটাইলের যে পার্টটি আমরা পড়ব সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক্স। আচ্ছা, আমার কথা এবং স্ক্রিন সবকিছু ঠিকঠাক আছে কিনা একজন প্লিজ রেসপন্স। শুনতে পাচ্ছ সবাই এবং দেখতে পাচ্ছ তো? জি স্যার। ওকে, সো একটু ধৈর্য নিয়ে পড়তে হবে আজকে, যেহেতু টেকনিক্যাল টেক্সটাইলের প্রত্যেকটি টার্মই নর্মাল না এবং সেই সাথে আমাদের প্রচুর সিলেবাস বাকি। তো অনেকদিন পর ক্লাসে, তো যাই হোক, হয়তো এর আগে ক্লাসে ফিরলে আরো কিছু পড়ানো যেত। তো চেষ্টা করবো আজকে যতখানি যায়। তো ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক্স বলতে যেটা বুঝতে পারছি আমরা বা বোঝাচ্ছে এখানে, এখানে দুটো টার্ম জড়িত। সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়াটারপ্রুফ, সেকেন্ডলি হচ্ছে ব্রেথেবল, অ্যান্ড তৃতীয়টি হচ্ছে ফেব্রিক্স। ফেব্রিক্স তো আমরা জানি, নর্মাল যে ফেব্রিক্স রয়েছে সেটা সেটা যখন পানিকে প্রবেশ করতে বাধা দিবি তখন সেটাকে আমরা ওয়াটারপ্রুফ বলছি, অর্থাৎ আহ, পানি প্রবেশই করবে না এরকমটাকে আমরা ওয়াটারপ্রুফ বলছি। ওয়াটারপ্রুফের সাথে আরেকটা শব্দ জড়িত, সেটা হচ্ছে আমরা যদি বলি যে ওয়াটার রেপিল্যান্ট। ওয়াটারপ্রুফ যেটা, সেটাতে কোনোভাবেই পানি প্রবেশ করতে পারছে না, আর রেপিল্যান্টে হয়তো পানি প্রবেশ করবে কিন্তু সেটা কম বা পড়ে, ঠিক এরকম। ওকে, তো চলো আজকে ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক সম্পর্কে পড়বো। এর আগে হয়তো আমরা ওয়াটারপ্রুফ ফেব্রিক সম্পর্কে পড়েছি, কিন্তু এখন যেটা জানতে হবে ওয়াটারপ্রুফের সাথে সাথে তার ব্রেথেবিলিটিটা নিয়ে কথা বলবো আজকে। তো ব্রেথেবিলিটিটা অবশ্যই আমরা বুঝতে পারছি যে শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে আমাদের শরীরের যে বডির যে হিট এবং পাসপিরেশন, যে ঘাম, পুরোটাই বোঝাচ্ছে, অর্থাৎ সেটা বেরোতে পারছে কিনা। তো এরকমটা কল্পনা করো যে তুমি একটা জ্যাকেট পরেছো বা তুমি একটা কিছু পরেছো যেটাতে তোমার ঘামটা বেরোচ্ছে না, তাহলে কি ভিজে ভিতরে চপচপে হয়ে যাবে এবং তুমি আনকমফর্ট ফিল করবা, এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আরো সিরিয়াস কিছু হতে পারে। তো যাই হোক, সেটাই আমরা শুরু করছি। প্রথমে আমাদের যেটা জানা দরকার যে ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক্সটা কাকে বলছে। এখানে একটা সুন্দর ছোট্ট ইমেজ দেখা যাচ্ছে, যে ইমেজের ফলে দেখা যাচ্ছে যে একটা ফেব্রিকের গায়ে রেইন অর্থাৎ ওয়াটার যেটাই বলি না কেন এবং একই সাথে উইন্ড যেটা বাতাস, সেটা বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসছে, কিন্তু ভিতর থেকে ময়েশ্চার বা ওয়াটার ভাপার যেটা এবং বডি হিট সেটা কিন্তু রিলিজ হচ্ছে। তো ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক্স এর মেকানিজম বলবো না, অর্থাৎ মূলনীতি বা মূল টেকনিক বা মূল কথা এটাই, যে সেই ফেব্রিকটার ভিতর দিয়ে ব্রেইন বা ওয়াটার বা উইন্ড প্রবেশ করতে পারবে না, কিন্তু আভ্যন্তরীণ যে ময়েশ্চার বা হিট সেগুলো রিলিজ হতে পারবে। সো সংজ্ঞাতে কি বলছে, যদি সংজ্ঞাতে দেখি আমরা, বলা হচ্ছে যে ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক্স আর ডিজাইন ফর ইউজ অফ গার্মেন্ট that protect the human body from external heat, wind, water, and many other harmful agents. And দেখো, যদিও ওয়াটার শুধু না, তার সাথে ওয়াটারপ্রুফ বলা হচ্ছে, তার সাথে বাতাস যেটা এক্সটার্নাল বাইরের যে হিট এবং আরো বিভিন্ন প্রকার এজেন্ট থেকে রক্ষা করছে, and also permit effective transmission of moisture bubble from inner to the outside atmosphere। এবং একই সাথে তারা কি অ্যালো করছে, তারা অ্যালো করছে যে বডি থেকে অর্থাৎ ভিতর থেকে যে ময়েশ্চার এবং হিট সেটাকে আউটসাইডে অ্যালো করছে। ওকে, তো এই ধরনের ফ্যাব্রিকটাকে আমরা বলতেছি ওয়াটারপ্রুফ ব্রিথেবল ফ্যাব্রিক। তো ওয়াটারপ্রুফ ব্রিথেবল ফ্যাব্রিক বলবো যে implies that actively ventilated, but it is not actually case. Breathable fabrics are passive, allow the transmission of moisture vapor diffusion their facilitate the কুলিং। দেখো, শুধুমাত্র ভেন্টিলেশনের মাধ্যমেই ওয়াটার ড্রপটা চলে যাচ্ছে না এখানে, এখানে যে ঘটনাটি ঘটতেছে সেটা হচ্ছে একটা ডিফিউশন ঘটতেছে ফেব্রিকের ভিতর দিয়ে, তারপর কিন্তু ময়েশ্চারটা আসছে যেখানে পানি প্রবেশ করতে পারছে না। এটার ছিদ্রটা এরকম বা সূক্ষ্ম পোরটা এরকম যে পানির কণার থেকে ছোট, কয়েক গুণ ছোট, যার ফলে পানির কণাটা ভিতরে প্রবেশ করতে পারছে না। আবার ময়েশ্চার কণার থেকে কয়েক গুণ বড়, যার কারণে ভিতর থেকে কিন্তু ময়েশ্চারটা চলে আসতেছে। এটাকেই আমরা বলতেছি ওয়াটারপ্রুফ ব্রিদাবল ফ্যাব্রিক্স। ওকে, নাও ওয়াটারপ্রুফ ব্রিদাবল ফ্যাব্রিক সম্পর্কে কেন দরকার ও নেসেসিটিটা কি। তো নেসেসিটিটা হচ্ছে যে যেহেতু
আমরা হিউম্যান বডি কন্টিনিউয়াসলি কি করছে, জেনারেট করছে যে হিট বাই মেটাবলিক প্রসেস। আমাদের যে মেটাবলিক প্রসেস গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে পাচন সবকিছু থেকে। এন্ড দ্য হিট ইজ ডিসপার্স ফ্রম দ্য বডি বাই কনভেকশন, রেডিয়েশন, ইভাপোরেশন, পাসপিরেশন। তো এই হিটটা আমাদের শরীর থেকে কিভাবে যাচ্ছে, যে সেটা কনভেকশন হতে পারে, রেডিয়েশন হতে পারে, ইভাপোরেশন, পাসপিরেশন। সবচেয়ে বেশি যেটা লক্ষণীয় সেটা হচ্ছে পাসপিরেশন, অর্থাৎ ঘেমে গেলে আমরা বুঝতে পারি। বলা হচ্ছে the heat generated should be maintained constantly within the outside of the body. The normal body core temperature is 37 degree and skin temperature between 30 to 35 depending on the condition. দেখো অনেক সময় বলা হয় না হিট স্ট্রেসে মারা যায় লোকজন, হিট স্ট্রেসে হার্ট ফেইলিউর করে। আমাদের নর্মাল বডি টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই 37 ডিগ্রির যদি নিচে নেমে যায় বা উপরে উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অর্গানগুলি রয়েছে সেগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। বলা হচ্ছে ইফ দ্য কোর টেম্পারেচার গোস বিয়ন্ড দ্য ক্রিটিক্যাল লিমিটস 24 টু 45 ডিগ্রি সেন্টিগ্রেড দ্যাট ডেড রেজাল্টস। তো এই ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। Then a narrow limits of 34 and 42 can causes adverse effects such as the disorientation and convulsions. If the sufferer is engaged the hazardous pastime, মানে এইরকম খারাপ পরিবেশে থাকে যদি এই অবস্থায় তাহলে মরে যেতে পারে, বিশেষ করে যেমন স্নো কাভারিং এরিয়াতে বা এ ধরনের যে মানুষ ফ্রিজ ইয়ে ঠান্ডা লেগে মরে যায়। হ্যাঁ, সো এক্সট্রিম কেসেস হাইপোথার্মিয়া, যেটা হাইপোথার্মিয়া হতে পারে মেডিকেল টার্মে, অর্থাৎ বডি থেকে হিট গুলো যদি চলে যায়, বডি থেকে হিট চলে গেলে তাহলে তখন আমাদের যে হার্ট, কিডনি এগুলো কাজ করা বন্ধ করে দিবে, যেগুলো লুসেস হিট মোর রেপিডলি দেন অ্যাবল টু প্রডিউস, হ্যান্ড সেটা তারপর ফিজিক্যালি বন্ধ হয়ে গেলে টেম্পারেচার মানুষ মারা যাবে। ঠিক আছে। তো এর উদ্যোগটা উদাহরণ উল্লেখযোগ্য হচ্ছে যে বিভিন্ন প্রকার ফায়ার ফাইটার যারা আছেন তারা, একটা সমীক্ষায় দেখা গেছে তারা হেড স্ট্রেসে বেশি মারা যায়, কারণ তাদের বডি থেকে ফ্লুইড গুলো বেরিয়ে যায়, বডি ফ্লুইড তাড়াতাড়ি দ্রুত নিঃশেষ হয়ে যায়, পাসপিরেশন, হিটটা যখন বাইরের হিটটা কি বেশি হয়ে থাকে ভিতরেরটা কম, তো তার ফলে তার শরীরে ঘামার জন্য যে মানে টেম্পারেচার সেটা পায় না, যার ফলে সে তার যে ইয়েগুলো হার্ট বা এগুলো ফেইলিউর হয়ে যায়। According to the 182 US fire deaths statistics বলে যে only 2.6% আগুনে পুড়ে যাওয়ার কারণে মরছে, কিন্তু প্রায় 46%এরই মতো, প্রায় 50%-এর মতো মানুষ ফায়ার ফাইটার যারা তারা মারা গেছে এই হিট স্ট্রেসের কারণে। তো অবশ্যই আমাদের এরকম ড্রেস তৈরি করতে হবে যেটার একই সাথে হিটটাকেও ব্যালেন্স করবে। তো এই জন্যই দরকার নেসেসিটি অফ ব্রিথেবল ফেব্রিক্স। তুমি যদি ব্রিদিং ই করতে না পারো তাহলে তো আর সেটা লাভ নাই। বিশেষ করে এখন কিছু রেইনকোট নর্মাল কম দামি পাওয়া যায়, তোমরা লক্ষ্য করলে দেখবা যে সেগুলো ব্রিদিং ই করা যাচ্ছে না বা গরমে প্রচন্ড ঘেমে যাচ্ছে ভিতরে, এই ধরনের অবস্থাটা। ওকে। তো যে রেইনকোটটা পরলে মনে করো তার ভিতরে তা বাইরে, বাইরে তা ভিতরে, অর্থাৎ ময়েশ্চার আদান প্রদান হবে, সেটাতে কিন্তু তুমি কমফোর্ট ফিল করবা। ওকে। সো অ্যাপ্লিকেশন অফ দ্য ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফ্যাব্রিক কোথায় কোথায় দরকার, যেমন হেভি ডিউটি ফাইল ওয়েদার ক্লোদিং, অ্যানরাক্স, গগলস, প্যাকস, ওভার ট্রাউজার, হেডস, গ্লোভস, গেটিয়ার্স, এগুলোতে সাধারণত অ্যানরাক্স কি একটা বিশেষ মোটা জ্যাকেট, স্নো কাভারিং এরিয়া বা শীত প্রধান দেশে, ফ্যাশনেবল ওয়েদার প্রোটেকশন, রেইন ওয়্যার যেটা বললাম, স্কি ওয়্যার, গোল্ড স্যুটস, ওয়াকিং বুট, লিনিং, স্প্যানেলস, স্পোর্টস ওয়্যার এক্সেট্রা। ফাউল ওয়েদার ক্লোদিং এর ক্ষেত্রে সার্ভাইভাল স্যুটস, স্পেশাল মিলিটারি প্রোটেক্টিভ, যেমন মিলিটারিরা কি আমাদের যে ড্রেসটা স্পেশাল প্রোটেক্টিভ ক্লোদিং পরে থাকে, তো সেটা দিয়ে যদি তার বডি হিটটা বা পাসপিরেশনটা নাই বের হয় তাহলে তো সে কি সেটা পরে থাকতে পারবে না বা সেটা পরে কমফোর্ট ফিল করবে না, আর তার সময় একটা সময় তার বডি বিকল হয়ে যাবে বা বডি অন্যরকম রেসপন্স শুরু করবে। ঠিক আছে। এছাড়া ডোমেস্টিক এন্ড নন ট্রান্সপোর্ট, যেমন নন অ্যালার্জিক বেডিং, কার কাভার ইত্যাদিতে সাধারণত এই ধরনের ফেব্রিক্স গুলো ব্যবহৃত হয়। নেক্সট যদি আমরা বলি যে প্রিন্সিপাল অফ ময়েশ্চার ভাপার ট্রান্সপারেশন, আমরা তো ব্রিথেবল ফেব্রিকের যে মেকানিজমটা সেটা বুঝেছি, সেটা হচ্ছে যে কি এখানে যে কণাগুলি রয়েছে সেই কণাগুলির সাইজ পানির কণার থেকে ছোট, আবার ময়েশ্চার কণার থেকে বড়, যার কারণে পানির কণাগুলো ভিতরে ঢুকতে পারছে না কিন্তু ময়েশ্চার কণাগুলো বেরিয়ে যাচ্ছে। তো এখন এই ময়েশ্চারটা কিভাবে ট্রান্সফার হচ্ছে, যে ময়েশ্চার ভাপারটা কিভাবে ট্রান্সফার হচ্ছে, সেটা তিনটি ভাবে হতে পারে। প্রথমত বলা হচ্ছে যে গভর্ন বাই ইন্টারিয়ানোর ইনার ফাইবার স্পেসের মাধ্যমে কোন একটা ফেব্রিকের যে ফেব্রিক রয়েছে, তো সেই ফেব্রিক গুলোর কি কি রয়েছে যে ইনার অর
ইয়ার্ন রয়েছে সেই মনে করো ফেব্রিকটা ওভেন নিট হতে পারে, ওভেন ফেব্রিক ধরলাম, তাহলে সেই ওভেন ফেব্রিকের কাভার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে যে সেখানে কত ফাঁকা জায়গা আছে এবং সেই সাথে ফাইবার এর ভিতরে কতটুকু ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গার ভিতর দিয়ে কিন্তু ময়েশ্চার ভাপারটা বের হয়। তো এই বিষয়ে তিনটি বিষয় বা তিন ভাবে এই ময়েশ্চার ভাপারটা বের হতে পারে। প্রথমত বলা হচ্ছে যে ডিফিউশন অফ দ্য ওয়াটার ভাপার থ্রু দ্য এয়ার স্পেসেস বিটুইন দ্য ফাইবার্স। ডিফিউজ হবে ওয়াটার ভাপর থ্রু দ্য এয়ার স্পেসেস বিটুইন দ্য ফাইবার্স, ফাইবারের ভিতরে ছোট ছোট কিছু গ্যাপ রয়েছে, সেই গ্যাপগুলোর ভিতর দিয়ে এয়ার স্পেস রয়েছে, এয়ার বাবল স্পেসের ভিতর দিয়ে ডিফিউজ হতে পারে ওয়াটার ভাপ ময়েশ্চারটা। দ্বিতীয়ত অ্যাবজর্পশন, ট্রান্সমিশন এন্ড ডিসঅর্পশন ওয়াটার ভাপর বাই দ্য ফাইবার্স। তো এটা যদি ফাইবার হয়ে থাকে, ফাইবারটা সেটাকে অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করে ট্রান্সমিট করে রিলিজ করে দিল, অর্থাৎ মশার ভাপারটা ভিতর দিয়ে চলে গেল, অ্যাবজর্ব করে ট্রান্সমিশন করে ডিসঅর্পশন করে দিল। আরেকটা হতে পারে ট্রান্সমিশন অফ ওয়াটার ভাপার বাই ফোর্সড কনভেকশন, ফোর্সড কনভেকশনের মাধ্যমেও কিন্তু বা পরিচালনার মাধ্যমেও কিন্তু এটাকে এটা বের হতে পারে। ওকে, তো এই তিনটি ভাবে একটা ময়েশ্চার ভাপা সাধারণত ফেব্রিকের ভিতর দিয়ে ট্রান্সফার হয়। এছাড়াও যে সোলেন ভিজালে, ইভাপোরেট হলে ইত্যাদি ভাবে হতে পারে, তবে মোটামুটি তিনটি ভাবেই আমাদের যে ময়েশ্চার ভাপাটা আছে তার একটা ফেব্রিকের ভিতর দিয়ে পাস হয়। তো এটা ডিপেন্ড করছে আসলে ইয়ের উপরে, যে ময়েশ্চার ইম্পর্ট্যান্ট ট্রান্সমিশন মেকানিজম যদি বলি, ওটাই মেকানিজম। এটা ডিপেন্ড করছে আসলে ক্যাপিলারিটির উপরে। ক্যাপিলারি বলতে বোঝাচ্ছে, আমরা তো ক্যাপিলারির কৌশিক নল সম্পর্কে পড়েছি তাই না, যে ক্ষুদ্র চুলের ন্যায় একটা নল, যার ভিতরে একটা সরু গ্যাপ রয়েছে, হলো পাইপ রয়েছে, অর্থাৎ চিকন নল, চুলের ন্যায় চিকন নল, যেটা বলা হচ্ছে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে যে এরকম সারফেসের বডি থেকে, তো ফেব্রিকের সারফেসের এদিক দিয়ে এরকম কিছু গ্যাপ থাকে, হোয়াইট গ্যাপ বা ক্যাপিলারি গ্যাপ থাকে। সেই ক্যাপিলারি গ্যাপের মাধ্যমে ময়েশ্চারটা সাধারণত বের হয়ে যায়। এই ক্যাপিলারি গ্যাপটা বা এইটা ডিপেন্ড করে ক্যাপিলারি ডায়ামিটার, অর্থাৎ এই যে গ্যাপটা রয়েছে টিউবটা, সেটা ডায়ামিটার কিরকম এবং সারফেস এনার্জি কিরকম। যত চিকন হবে এবং তত সারফেস এনার্জি বেশি হবে, এবং সেই সাথে আমার যে পানিটা আছে, ময়েশ্চারটা আছে, সেটা তত তাড়াতাড়ি বেরোতে পারবে আমার বডি থেকে ফেব্রিকের ভিতর দিয়ে। ওকে, তো কথা হচ্ছে এটা হলো ময়েশ্চার ভাপার পাস হবে কিভাবে সেটার কথাবার্তা। এখন অ্যাকচুয়াল ব্রিদাবল ফেব্রিকে যাব আমরা। যে ওয়াটারপ্রুফ ব্রিদেবল ফেব্রিক সাধারণত আমরা তিনটি ভাগে ভাগ করছি। প্রথমত ক্লোজলি ওভেন ফেব্রিক, দ্বিতীয়ত মেমব্রানস, তৃতীয়ত কোটিংস। এই তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করছি। তো কথা হচ্ছে আমার ফেব্রিকের ভিতর দিয়ে পানি যেতে পারবে না, কিন্তু ময়েশ্চার যেতে পারবে, ওয়াটারপ্রুফ ব্রিদেবল ফেব্রিক। তো এইটা তৈরির জন্য তাহলে কি করতে হবে, আমাদের এখানে এক প্রকার রয়েছে ক্লোজলি ওভেন ফেব্রিক। বলা হচ্ছে যে যদি কোনো একটা টাইটলি আমরা ডিট করি, যেমন একটা গামছা, তোমরা নিশ্চয়ই দেখেছো যে ভাপা পিঠা যে তৈরি করে সেখানে যে ফেব্রিকটা ইউজ করে বা নেটটা ইউজ করে সেটা কিন্তু প্রচুর গ্যাপ, এবং সেটা যদি একটা জিন্স প্যান্ট দিয়ে করলে তাহলে কি সেরকম হবে? সেটার ভিতরে কিন্তু ময়েশ্চার গুলো পাসই হতে পারবে না বা ওয়াটারটা পাসই হতে পারবে না। সেজন্য এই যে ক্লোজলি ওভেন ফেব্রিক, অর্থাৎ কোনো যদি জায়গা না থাকে, এমন ভাবে তৈরি করা হয় যেখানে শুধুমাত্র ময়েশ্চার ভাপারটা পাস করার মতো জায়গা থাকে বা এলো করা যায়, কিন্তু ওয়াটার ড্রপটাকে এলো করা যায় না, সেই রকম একটা কনস্ট্রাকশন। বলা হচ্ছে দ্য মেকানিজম অফ ওয়াটার ভাপার ট্রান্সমিশন থ্রু দ্য আনকোটেড। এখানে কিন্তু কোনো কোটিং থাকছে না, জাস্ট একটা নর্মাল ওভেন ফেব্রিক, বাট সেটা কি হাইলি কম্প্যাক্ট ক্লোজলি ওভেন ফেব্রিক, মানে অনেক বেশি টেক্সটাইল সিম্পল ডিফিউশন ওয়াটার থ্রু দ্য ইন্টার এন্ড ইন্টারিয়ান স্পেসেস এন্ড ডিফিউশন থ্রু ইন্ডিভিজুয়াল ফাইবার্স and the most ডিফিউশন ডিফিউশন। তো যখন অনেক বেশি টাইট করে একটা ওভেন ফেব্রিককে নিট করা হবে, তখন সেটার ভিতর দিয়ে সাধারণত ওয়াটারটা পাস হতে পারবে না, কিন্তু ফাইবারের ভিতর দিয়ে আমার যে ওয়াটার অর্থাৎ ভ্যাপার মলিকুলটা, ওয়াটার ভাপার স্টিম যেটা রয়েছে, সেটা কি পাস হবে। ঠিক আছে, সেটা কিভাবে পাস হবে, যে ইন্টার এন্ড ইন্টারিয়ান স্পেসেস এন্ড ডিফিউশনের মাধ্যমে এটার ভিতর দিয়ে পাস হবে। সো ইন ক্লোজলি ওভেন ফেব্রিক্স both intra and intra space should be as small as possible to give maximum protection against the wind and rain, while the fabric outer surface should be non-absorption and hydrophobic, minimize the
out by sleet or snow। তাহলে কি হচ্ছে, অনেক টাইটলি যখন নিট করা থাকে, টাইটলি যখন ওভেন থাকছে, তখন সেখানের ভিতর দিয়ে জায়গা কম থাকছে। সাধারণত ইন্টার ফাইবার এবং ফাইবারের যে ইয়েগুলো রয়েছে, অর্থাৎ একটার সাথে আরেকটা ইন্টারল্যাপিং ইন্টারমেশিং হয়েছে, সেই জায়গাগুলো দিয়ে সাধারণত বের হয়। তো অনেক বেশি টাইটলি নিটেড থাকলে, ওভেন থাকলে জায়গাগুলো থাকে না, ফলে এটা থেকে প্রোটেকশন হয়। এবং তার জন্য বাইরের সাইডটাতে সাধারণত নন অ্যাবজর্পটিভ ম্যাটেরিয়াল যেমন মোম বা এই ধরনের কোনো কিছুর আবরণ দিলে সেখানে আরো বেশি পানিটা ঢুকতে পারে না, কিন্তু ভিতরেরটা কিন্তু ঠিকই বেরোতে পারে। তো এইভাবে ক্লোজলি ওভেন ফেব্রিক তৈরি করেও কিন্তু আমরা ওয়াটারপ্রুফ ব্রিদেবল ফেব্রিক তৈরি করতে পারি। সেই ওয়াটারপ্রুফ ব্রিদেবল ফেব্রিকের কিন্তু আমরা দুটি ভাগে ভাগ করব না, মানে কয়েকটি উদাহরণ দেখব। সেই কয়েকটি উদাহরণের ভিতরে উল্লেখযোগ্যভাবে যেটি প্রচলিত রয়েছে সেটি হচ্ছে যে ভেন্টিল একটা ফেব্রিক, যেটা ওয়াটারপ্রুফ ব্রিদেবল ফেব্রিক নামে পরিচিত। এটা শিরলি ইনস্টিটিউট ইউকে তে ডেভেলপ করা হয়। দ্য ফার্স্ট ব্রিদেবল ওভেন ফেব্রিক and made from the fine long staple Egyptian cotton fibers। আমরা জানি যে ইজিপশিয়ান কটনের স্টাপল লেন্থ বেশি। ল টুইস্টেড মার্সারাইজড কম্বড yarns where woven in ভেরি ডেন্স হাই কাভার ফ্যাক্টর। অর্থাৎ ফেব্রিকের কাভার ফ্যাক্টর কি, যে ইয়ার্নের ওয়ার্প এবং ওয়েফট দিয়ে কতটুকু টোটাল এরিয়ার কতটুকু কাভার করেছে, সেটাই তো কাভার ফ্যাক্টর। তাহলে যত বেশি কাভার ফ্যাক্টর বেশি হবে, তাহলে সেটা কি তত বেশি আমার যে প্রোটেকশন দিবে, অর্থাৎ পানিটাকে পাস করতে দিবে না। ওকে, সো এটা সাধারণত অক্সফোর্ড কনস্ট্রাকশন হয়ে থাকে, এন্ড দ্যাট ইজ প্লেন ওয়েভ এন্ড ওয়ার্প ইন পেয়ার্স। তো বিশেষ করে এখানে কিন্তু পেয়ার পেয়ার ইয়ে করে দেওয়া হয়, অর্থাৎ দুইটা দুইটা করে দেওয়া হয় in pairs. So Ventil fabric has interior pores called micro spores of 10 micrometer। তো এখানে কিছু গ্যাপ রয়েছে, পাশে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে শুকনো, দ্বিতীয়টা ভেজা। তো ইলেকট্রন মাইক্রোস্কোপে নেওয়া। তো দেখা যাচ্ছে যে এখানে যে জায়গাগুলি রয়েছে, গ্যাপগুলি রয়েছে একটার সাথে আরেকটার, তো সেখানে সেই গ্যাপটা সাধারণত মানে আর অ্যাবাউট 10 মাইক্রোমিটার। তো এই 10 মাইক্রোমিটার সাধারণত ওয়াটারপ্রুফ না, কিন্তু যখন এটা with water, cotton fibers swell and significantly reduce the interior processes 3 to 4 micrometer। তো এটা যখন পানির সংস্পর্শে আসে, নিচের ছবিটাতে লক্ষ্য করবেন, সেটা পানি শোষণ করে ফুলে উঠবে, অর্থাৎ সুয়েলিং হবে। আমি বারবার বলি যে পাউরুটি দিয়ে দুধ খাওয়ার মতো, অর্থাৎ পাউরুটিটাকে দুধে চুবিয়ে রাখলে সেটা যেরকম ফুলে ফেপে তার জায়গা বৃদ্ধি করে, ফাইবার গুলো কিন্তু তার জায়গাটা বৃদ্ধি করবে। তো জায়গাটা যখন বৃদ্ধি করবে, তখন কিন্তু তার ভিতরে আমার যে ফাঁকা জায়গাটা সেটা কমে আসবে, অর্থাৎ 10 মাইক্রোমিটার যে ফাঁকা জায়গাটা ছিল সেটা কমে 3 থেকে 4 মাইক্রোমিটারে চলে আসবে, যার ভিতর দিয়ে পানির কণা কিন্তু পাস হতে পারবে না, প্রেসেস ওয়াটার, বাট তার ভিতর দিয়ে কিন্তু ময়েশ্চার বা ওয়াটার ভাপর বেরোতে পারবে। সো এটা সাধারণত 170 থেকে 52 জিএসএম হয়ে থাকে, ডিপেন্ডিং অন দ্য অ্যাপ্লিকেশন। ক্যান প্রোটেক্ট ফ্রম দ্য ওয়াটার penetration up to 20 minutes if the weather is submerged in water। তো এটা মোটামুটি 20 মিনিট ওয়াটার ঢুকবে না এটাকে প্রভাবিত করতে পারে, যদি এটাকে পানিতে চুবিয়ে রাখা হয় এইরকম অবস্থায়। মানে একটা ফেব্রিককে পানিতে চুবাচ্ছ, মানে উপরে ফ্লোটিং করে ছেড়ে দিয়েছো, এটা মোটামুটি 20 মিনিট ধরে রাখবে, যে পানিটা পাস হবে না এরপর। সাধারণত এটা ডিপেন্ডস করছে, এখন আমরা যখন কোনো কোল্ড ওয়েদার বা ওগুলোতে যাব, সেগুলোতে তো আর ফেব্রিকটাকে পানিতে চুবাচ্ছি না, সো এটা অনেকক্ষণ ধরে প্রোটেকশন দিবে। এই ছিল একটা। দ্বিতীয়টা যদি আমরা ওয়াটার ব্রিথেবল ক্লোজলি ওভেন ফেব্রিকের কথা বলি, সেটি হচ্ছে যে মাইক্রোডেনিয়ার সিনথেটিক ফাইবার, ফিলামেন্টস আর ফাইবার। তো বিশেষ করে আমরা ম্যানমেড একটু আগে যেটা ন্যাচারাল কটন দিয়ে করেছি, সেটাকে যখন আহ, আমরা মাইক্রোডেনিয়ার অর্থাৎ সিনথেটিক ফাইবার গুলো দিয়ে করব, তখন সেটাকে বলা হচ্ছে ফিলামেন্টস। তো এইটার ক্ষেত্রে সাধারণত যেটা করা হয়, সেটা ছবিতে দেখতে পাচ্ছেন, অনেক বেশি কম্প্যাক্ট। বলা হচ্ছে যে high density oven fabrics. High density oven fabrics are owe their breathability within smoothly and densely। প্রায় 7,000 ফিলামেন্টস পার সেন্টিমিটার। কে ইমাজিন করেন, চিন্তা করেন একটু, 7,000 ফিলামেন্টস পার সেন্টিমিটারে আছে। পার সেন্টিমিটার কতটুকু জায়গা, এই অল্প একটু স্কেলে দেখেন আপনারা সবাই। এই পার সেন্টিমিটারে 7,000 ওয়ার্প অথবা ওয়েফট থাকে ইনটু দ্য ভেরিয়াস ফেব্রিক কনস্ট্রাকশন। সেটা হতে পারে টাফেটা টুইল, হতে পারে অক্সফোর্ড উইফ, হতে পারে এই যে কোনো উইফ হতে পারে। তো এই পরিমাণ থ্রেড যদি 1 সেন্টিমিটারে থাকে, তাহলে কি সেখানে আর জায়গা থাকে? যাই হোক, the use of the microfibers ensure the pores of the fabric as well as even dry, then the weaving results in windproof fabric and excellent water vapor permeability compared to the laminates and coatings।
তো এটা সাধারণত পরবর্তী যে বিভাগগুলি রয়েছে লেমিনেটস এবং কোটিং তাদের থেকে বেশি ওয়াটার ব্যবহার পারমিট করে। বলা হচ্ছে দিস বেটার হ্যাভ এন ওয়াটার রেপিলেন্সি দেন কটন অ্যান্ড ভেন্টেল ফেব্রিক্স হ্যাভ ভেরি সফট হ্যান্ডেল। দে আর অফেন গিভেন ওয়াটার রেপিলেন্ট ফিনিশ কিন্তু মাঝে মধ্যে দেওয়া হয়। ঠিক আছে? সো এই যে দুই প্রকার ফেব্রিক দেখলাম আমরা আমাদের এর জন্য, অর্থাৎ ব্রিদেবল ফেব্রিকের জন্য কনস্ট্রাকশনের ক্ষেত্রে ক্লোজলি ওভেন ফেব্রিক, তার ভিতরে প্রথমটা ভেন্টিল দেখেছি, দ্বিতীয়টা মাইক্রোডেনিয়ার সিনথেটিক ফিলামেন্ট ফাইবার। সো বোথ আর দ্য এক্সাম্পল অফ ক্লোজলি ওভেন ফেব্রিকের, যেটা দিয়ে সাধারণত ব্রিদেবল ফেব্রিক তৈরি করা হয়। এরপর ফেব্রিক গেল, দ্বিতীয় নাম্বার ভাগে ছিল মেমব্রেন। মেমব্রেন মানে কি, ধরে নেন কিসমিস, কিসমিসে কি পানি ছিল না, আগে বাজার থেকে নিয়ে এসে ভিজিয়ে রাখছেন, সেই কিসমিসের ভিতরে পানি ঢুকে গেছে। কিভাবে ঢুকছে পানি? আমরা বলি যে অর্ধভেদ্য ঝিল্লি ভেদ করে পানি ঢুকে গেছে, অর্থাৎ এখানে যে ঝিল্লি বা মেমব্রেনটা রয়েছে সেই মেমব্রেনের পাস করে পানি প্রবেশ করেছে, আর কিন্তু কিছু হয়নি। সো এই মেমব্রেনের ভিতর দিয়ে আমাদের মেমব্রেনটা এরকম হবে যে মেমব্রেনের ভিতর দিয়ে ময়েশ্চার বা ওয়াটার ভাপার গুলো বেরিয়ে যেতে পারবে, কিন্তু পানির কণাগুলো প্রবেশ করতে পারবে না। সো এই these membranes are extremely thin films made from the polymeric material and engineered in such a way that they have very resistance to liquid water penetration yet allow passage of water vapor। যারা কিনা এই ধরনের মেমব্রেন খুবই থিন ফিল্মের তৈরি এবং এমন ভাবে ইঞ্জিনিয়ারিং করা হয় যে তাদের ভিতর দিয়ে ওয়াটার পেনিট্রেশন করবে না, কিন্তু ওয়াটার ভাপার পেনিট্রেট করতে পারবে। সো দ্য টিপিক্যালি মেমব্রেন ইজ only about 10 micrometer thick and therefore is laminated to conventional textile fabric to the provide necessary mechanical strength. There are two types, microporous and hydrophilic। এই দুই ধরনের ফেব্রিক সাধারণত হবে মেমব্রেনের ক্ষেত্রে। তো দুই প্রকার মেমব্রেনের এখন আলোচনায় আসি। তাহলে মেমব্রেন হচ্ছে কি, থিন ফিল্ম যেটা পলিমারিক ম্যাটেরিয়াল এমন ভাবে করা হয় যেটার ভিতর দিয়ে পানি প্রবেশ করতে পারবে না, কিন্তু ওয়াটার ভাপর প্রবেশ করতে পারবে। এই মেমব্রেনটাকে পরবর্তীতে টেক্সটাইল ফেব্রিকের সাথে অ্যাটাচ করে দিতে হয়, দিয়ে আমাদের ওয়াটারপ্রুফ ব্রিদেবল ফেব্রিক তৈরি করি। তো প্রথমে চলে আসবো মাইক্রোপোরাস মেমব্রেনে। মাইক্রোপোরাস মেমব্রেনটা কি? মাইক্রোপোরাস মেমব্রেনটা হচ্ছে যে, মাইক্রোপোরাস শব্দের অর্থ হচ্ছে, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, অনেক ছোট, পোরাস শব্দের অর্থ হচ্ছে কি পোর, ছিদ্র, মেমব্রেন অর্থাৎ ছোট ছোট ছিদ্রযুক্ত যে মেমব্রেন, সেটাকে আমরা মাইক্রোপোরাস মেমব্রেন বলছি। কিরকম? বলা হচ্ছে the first and probably the best known microporous membrane developed and introduced in 1976 by W. Gorey is known as Gore-Tex, and this is a thin film of expanded polytetrafluoroethylene। খেয়াল করি, polytetrafluoroethylene এবং বলা হচ্ছে পলিমার claim to contain 1.4 billion tiny holes per স্কয়ার সেন্টিমিটার। ইমাজিন করো যে এই যে পলিটেট্রাফ্লুরো ইথিলিন যেটা রয়েছে, যেটা দিয়ে যে ফিল্মটা আমরা তৈরি করব, সেই ফিল্মের বলা হচ্ছে যে কন্টেইন 1.4 বিলিয়ন, 1.4 বিলিয়ন, একটা দুটো না, টাইনি হোল, ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম গর্ত বা ছিদ্র পার স্কয়ার সেন্টিমিটারে, পার স্কয়ার সেন্টিমিটার। কেন? ইমাজিন 1 সেন্টিমিটার কতটুকু, অল্প একটু, সেই অল্প পার সেন্টিমিটার স্কোয়ারে এতগুলি আমার কি থাকছে, হোল থাকছে। দিস হোলস আর মেড আর মাচ স্মলার দেন স্মল রেইন ড্রপস। এটা 2-3 মিটার সাধারণত রেইন ড্রপস হবে এবং তাদের থেকে প্রায় 1000 100 টাইমস কি বলবো ছোট হবে, যার ফলে পানির কণাটা ঢুকতে পারছে না। অ্যান্ড ইট মাচ মোর লার্জার দেন ওয়াটার ভাপার মলিকুল, এবং সেই সাথে ওয়াটার ভাপার মলিকুলের থেকে আবার আলাদা, প্রায় 10⁻⁻40 × 10⁻⁶ যেটাকে বলবো। তাহলে কি হচ্ছে, আমার পানির যে কণাগুলি আছে সেটা কিন্তু ঢুকতে পারছে না, আবার ময়েশ্চারের যে কণাগুলি আছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। The other manufacturer make the similar membrane based on microporous polyvinylidene fluoride। এটা দিয়েও করতে পারে, cast directly on the fabric এর ক্ষেত্রে। So the hydrophobic nature of the polymer and sample port size requires very high pressure of the pressure water penetration। So তাহলে আমরা মাইক্রোপোরাস মেমব্রেনটা বুঝলাম যে এটা একটা মেমব্রেন, সেটা পলিটেট্রাফ্লুরোইথিলিন অথবা পলিভিনাইলিনের ফ্লোরাইনের হতে পারে। সেখানে অত্যন্ত অনেক ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাপ রয়েছে, যেটার ভিতর দিয়ে সাধারণত আমার
ওয়াটার প্রবেশ করতে পারে না, কিন্তু ওকে, পানি প্রবেশ করতে পারে না, কিন্তু ময়েশ্চার ভাপর প্রবেশ করতে পারে। তো এখন এই মেমব্রেনটা কিন্তু কন্টামিনেট হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে ব্লকগুলো, যেমন অয়েল পার্টিকেল, ডাট ইত্যাদি কিন্তু বন্ধ। আমাদের যে ছাঁকনি সেটাও কিন্তু আমরা চেঞ্জ করি মাসে মাসে বা পরের 2 মাসে একবার। হ্যাঁ, তো ঘটনাটা কিরকম হচ্ছে? ঘটনাটা মনে করো যে মেমব্রেন দেওয়া আছে মাঝখানে, আমার ফেব্রিক রেইনটা এবং উইন্ডটা আসলো কিন্তু ভিতরে প্রবেশ করতে পারলো না, কিন্তু পার্সপিরেশনটা যেতে পারলো। এটা একটা মাইক্রোপোরাস মেমব্রেন গেল। এবার আসে একটা হাইড্রোফিলিক মেমব্রেন। হাইড্রোফিলিক শব্দের অর্থটা হচ্ছে যে যেটা পানির সাথে পানিগ্রাহী। The hydrophilic membranes are thin films of chemically modified polyester or polyurethane. এটা কিসের? কেমিক্যালি মডিফাইড পলিয়েস্টার or polyurethane। ওকে, কোটিং নো হোলস which there are sometimes referred as a non-polymeric। এটার কিন্তু কোনো হোল নেই, যেমন এর আগেরটা মাইক্রো পোরাসের প্রচুর পরিমাণে হোল, এটার কিন্তু কোনো ছিদ্র নেই। তাহলে ওয়াটারটা যাবে কিভাবে? আমরা জানি যে আবার সিনথেটিক ফ্যাব্রিক, বিশেষ করে পলিস্টারের কোনো ক্রিস্টালাইন অ্যামরফাসনেস নেই, যার কারণে সাধারণত ডাইং করতে হয় 130-এ। তো এই ক্ষেত্রে সুইলিং হয় না, তাহলে কিভাবে হবে? একটু মডিফাই করতে হয়। বলা হচ্ছে যে water vapor from the perspiration is able to diffuse through the membranes in relatively large quantities. The polyester or polyurethane polymer is modified by incorporating 40% weight of the polyethylene oxide। তো সেটার সাথে পলিস্টারের সাথে পলিইউরেথেনের সাথে বা পলিইউরেথেনের সাথে আমরা কি 40% এর মতো ওয়েট অনুসারে পলিইথিলিন অক্সাইড দিয়ে দিচ্ছি। এই পলিইথিলিন অক্সাইড বা পলিইথিলিন, এই পলিইথিলিনটা কি করছে? এটা হাইড্রোফিলিক পার্ট রয়েছে এবং সেটা অ্যামরফাস রিজিয়ন শো করে। অ্যামরফাস রিজিয়ন শো করলে সেটার ভিতর দিয়ে তখন কি হয়, আমার বা যে পানির ময়েশ্চার ভাপারগুলি চলে যেতে পারে, আদান প্রদান হতে পারে। বাট যেমন এখানে ওরিয়েন্টেড অর্থাৎ ক্রিস্টালাইন স্ট্রাকচার, এই ক্রিস্টালাইন স্ট্রাকচার দিয়ে কিন্তু কোনো কিছু পাস হতে পারে না। তো সেজন্য হাইড্রোফিলিক মেমব্রেন হচ্ছে যে এটা একটা মেমব্রেন, এখানে সব জায়গা দিয়ে কিন্তু পাস হতে পারবে না। যেখানে অ্যামরফাস রিজিয়ন রয়েছে সেখানে সাধারণত সেটার ভিতর দিয়ে পাস হতে পারবে। আমরা জানি যে আমাদের ডাইং এর জন্য অ্যামরফাস রিজিয়ন লাগে। অ্যামরফাস রিজিয়ন এবং ক্রিস্টালাইন বা ওরিয়েন্টেড রিজিয়নটা কি, ওয়াটার রিজিয়নটা কি? পলিস্টারের যেমন সবগুলো ম্যানমেড ফাইবার, প্রত্যেকটা অণুর সাথে প্রত্যেকটা অণু সুসজ্জিত ভাবে একই মাপে লাগানো থাকে, অন্যদিকে কটনের ক্ষেত্রে কিন্তু তা নয়। ক্রিস্টালাইনিটি বলতে বোঝাচ্ছে সুসজ্জিত অবস্থা, অর্থাৎ তার ভিতরে কোনো গ্যাপ নাই। আর অ্যামরফাসনেস বলতে বোঝাচ্ছে একটু এবড়ো থেবড়ো অবস্থা, যার ভিতরে গ্যাপ আছে, যার ভিতরে ডাই ঢুকতে পারে, জলীয় বাষ্পকণা ঢুকতে পারে ইত্যাদি। বলা হচ্ছে দিস amorphous region are described as acting like the intermolecular pores allowing water vapor molecules passes through but preventing the penetration of liquid water owing to the solid nature of the membrane। তো যাই হোক, amorphous regionটা সাধারণত পোর হিসেবে কাজ করে, এখানে পানিটা ঢুকে ডিফিউজ হয়ে এদিক দিয়ে বেরিয়ে যায়। তাহলে আমরা দুটো জিনিস জানলাম মেমব্রেনের ক্ষেত্রে, একটা হচ্ছে পোরাস, যার প্রায় সেন্টিমিটারে প্রায় 1.4 বিলিয়ন টাইনি হোলস থাকছে, সেই পোরের মাধ্যমে শুধুমাত্র ময়েশ্চার ভাপারটা বেরিয়ে যাচ্ছে। অপরদিকে হাইড্রোফিলিক মেমব্রেনের ভিতরে ওরিয়েন্টেড অ্যামরফাস স্ট্রাকচারে সেই স্ট্রাকচারটি সাধারণত মেমব্রেন হিসেবে কাজ করছে। ওকে, তো এই ছিল আমাদের দুটো মেমব্রেনের কথা। তো এই মেমব্রেন গুলো তো তৈরি করলাম, তৈরি করলেই হবে না, ফেব্রিকের সাথে অ্যাটাচ করতে হবে। তো এখানে তার আগে আমাদের যে মাইক্রোস্কোপিক ভিউ মেমব্রেনের কিরকম, সেটা ইলেকট্রনিক মাইক্রোস্কোপিক ভিউ এরকম আমরা দেখতে পাচ্ছি একবারে ভিতরের অবস্থা। এখন কথা হচ্ছে এটাকে তো শুধু লাগালেই হবে না, বানালেই হবে না, এটাকে তো ফেব্রিকের সাথে অ্যাটাচ করতে হবে। তো এই অ্যাটাচমেন্টের জন্য আমাদের কিছু পদ্ধতি রয়েছে, যেমন লেমিনেশন অফ মেমব্রেন এন্ড আউটার ফেব্রিক, linear or insert processing, lamination of membrane and lining fabric, outer fabric and lining। কিছু বুঝতেছি না, তাই তো আবার বলছি। আমাদের যে ফেব্রিক কোটিং অর্থাৎ যে মেমব্রেনটা আমরা তৈরি করলাম, এরকম পাতলা ফিল্মটা তৈরি করলাম, এটা তো আমার একলা রেখে লাভ নেই, এটাকে ফেব্রিকের সাথে অ্যাটাচ করতে হবে। সেজন্য অ্যাটাচ করার জন্য যে পদ্ধতিগুলো সেগুলোই এগুলো।
তো কিভাবে অ্যাটাচ করব? লেমিনেশন বলা হচ্ছে কেন? আমরা যখন দোকানে আমাদের একটা ছবি বাঁধাই করতে যাই তখন কি করা হয়? নিচে একটা পলিথিন দেওয়া হয়, তারপর একটা ছবি দেওয়া হয়, তারপর উপরে একটা পলিথিন দেওয়া হয়। দিয়ে কি করা হয়? হিট প্রেস করা হয়। হিট প্রেস করলে কি হয়? ছবিটা এটার সাথে লেগে যায় বা বাঁধাই হয়ে যায়। লেমিনেট হয়ে যায় যেটাকে আমরা বলি। তো এটার ক্ষেত্রেও ফেব্রিকের সাথে এই মেমব্রেনটাকে লাগানোর জন্য আমাদেরকে লেমিনেট করতে হয়। প্রথমত যেমন যেটা দেখতে পাচ্ছি যে লেমিনেট অফ মেমব্রেন এন্ড আউটার ফেব্রিক। আমাদের যে মেমব্রেন এখানে একটু দেখি, কালোটা হচ্ছে মেমব্রেন, সাদাটা হচ্ছে আউটার ফেব্রিক, এটা হচ্ছে লাইনিং ম্যাটেরিয়ালস এন্ড এটা সাবস্ট্রেট ওয়েব। কি করছি আমরা? অর্থাৎ স্যান্ডউইচের মতো বানাচ্ছি, অর্থাৎ হ্যাঁ বানিয়ে সেটাকে প্রেস করছি। তাহলে কি ল্যামিনেট মেমব্রেন এন্ড আউটার ফেব্রিক, এটা আউটার ফেব্রিক এটা মেমব্রেন দিয়ে সাবস্ট্রেট ওয়েব তো থাকছেই সবখানে, দিয়ে আমরা কি করছি? প্রেস করছি অর্থাৎ লেমিনেট করছি, তাহলে কিন্তু ফেব্রিকের সাথে লেগে গেল। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি লিনিয়ার অর ইনসার্ট প্রসেসিং। এটার ক্ষেত্রে আমরা দেখি যে আউটার ফেব্রিক রয়েছে, মেমব্রেন রয়েছে, তারপর কি লাইনিং ম্যাটেরিয়ালও রয়েছে এবং সাথে সর্বশেষ আমাদের যে সাবস্ট্রেট ওয়েব সেটা রয়েছে, দিয়ে সবগুলো দিয়ে কি করতেছি? প্রেস করে একটা তৈরি করছি। সি তে আমরা একটু দেখি যে লেনিং ফেব্রিক অনলি, এই ফেব্রিকটা রয়েছে আমাদের আউটার ফেব্রিক, আমাদের মেমব্রেনটা রয়েছে এবং অনলি লিনিং ম্যাটেরিয়ালটা রয়েছে। একইভাবে মেমব্রেন এন্ড লিনিং এখানে তিনটাই রয়েছে। মানে হচ্ছে যে তুমি ফেব্রিকের সাথে কিভাবে লাগাবো, মানে ছবিটা তুমি কিভাবে ল্যামিনেটিং করবো। তো মনে করো এই একটা প্লাস্টিকের উপর একটা চকচকে মনে করো ফয়েল পেপার দিছো তুমি, সিগারেটের কাগজ, তারপর ছবিটা দিছো, তারপর আরেকটা প্লাস্টিক দিয়ে লেমিনেশন করছো। বা তুমি কিভাবে ফেব্রিকটাকে অর্থাৎ মেমব্রেনটাকে লাগাবা সেটা। ওকে, এই কয়েকটা পদ্ধতি ছিল। এরপরে আমাদের আরেকটা সরি, লেমিনেশনের কিছু ক্লাসিফিকেশন এখানে দেখিয়েছি, যে লেমিনেশনটা সাধারণত এডহেসিভ দিয়ে হবে। এডহেসিভের সলভেন্ট ফ্রি আছে একটা, এডহেসিভ সলভেন্ট বেসড রয়েছে। সলভেন্ট ফ্রিতে মিথানল মিথেন এগুলো কোনো কিছু থাকবে না। তো সলভেন্ট ফ্রি যেগুলো সেগুলো রিয়েক্টিভ হট মেলস এন্ড থার্মোপ্লাস্টিক হট মেলস রয়েছে। যেমন রিয়েক্টিভ হট মেলস এর ক্ষেত্রে স্কিন প্রিন্ট, মেল প্রিন্ট, ফোকাস, পোরাস কোটিং, ফোমিং, অর্থাৎ কিভাবে এডহেসিভটা অ্যাপ্লাই করছি এবং সেটাকে এডহেসিভটা যদি না থাকে তাহলে তো লেমিনেশন হচ্ছে না, অর্থাৎ গলে গিয়ে একরকম হচ্ছে না। এরপরে থার্মোপ্লাস্টিক যেটা হট মেলস, স্ক্যাটার কোটিং, পাউডার পয়েন্ট, পেস্ট পয়েন্ট, স্পান ওয়েব, অর্থাৎ থার্মোপ্লাস্টিক কি তাপ দিলে গলে যায়। এডহেসিভ যেটা সলভেন্ট বেসড, যেমন স্প্রেইং এবং গ্রাভুরি, যেটা অ্যাপ্লাই করার পর হিট দিলে সলভেন্টটা উড়ে চলে যায়। এটা এগুলোর মাধ্যমেও লেমিনেশন করা যায়। ওকে, তাহলে প্রথমে গেল ক্লোজলি ওভেন ফেব্রিক, তারপরে হচ্ছে যে মেমব্রেন, এবং থার্ডে যেটা চলে আসতেছে সেটা হচ্ছে কোটিং এর উপর। সেই কোটিংটা কি? দেখো, কোটিং এবং মেমব্রেনের ভিতরে পার্থক্য হচ্ছে যে মেমব্রেনটা বাইরে তৈরি করে অ্যাপ্লাই করতে হয়, কোটিং যেটা রয়েছে সেটা সরাসরি ফেব্রিকের উপরই কোটিংটা তৈরি করতে হয়। বলা হচ্ছে যে কি যে দিস কনসিস্ট অফ এ লেয়ার অফ পলিমারিক ম্যাটেরিয়াল অ্যাপ্লাইড টু ওয়ান সারফেস অফ দ্য ফেব্রিক। Polyurethane is used coating material like membranes coating at the two faces, microporous and hydrophilic. দেখো, মনে করো এটা একটা ফেব্রিক, ফেব্রিকের উপরে যদি তুমি কোনো কিছুর একটা আবরণ দিয়ে টানো, একটা রাবারের পাতলা আবরণ দিয়ে টানো, শুকানোর পর কি সেই আবরণটা লেগে থাকবে না সেই ফেব্রিকটার সাথে? তো ঠিক সেরকম কিছু ম্যাটেরিয়াল দিয়ে যখন আমরা কোটিং অ্যাপ্লাই করি, কোটিং মানে কি উপরে আচ্ছাদন করে দেওয়া, তো তখন সেটা একটা মেমব্রেনের সেটাও সৃষ্টি করে। তো সেই কোটিংটাকে আমরা আবারও দুই ভাগে ভাগ করছি মেমব্রেনের মতোই। একটা হচ্ছে মাইক্রোপোরাস এবং আরেকটা হচ্ছে হাইড্রোফিলিক। মাইক্রোপোরাস মানে কি মাইক্রো ছোট ছোট পোর থাকবে অনেকগুলা। তো এই মাইক্রোপোরাস কোটিং তৈরি করার আবার কতগুলো সিস্টেম রয়েছে, যেমন ওয়েট কোয়াগুলেশন রয়েছে, তারপর হট মেল্ট। তো ওয়েট কোয়াগুলেশন আমরা সবাই টেক্সটাইল র মেটেরিয়াল 2 পড়েছি, সেখানে আমাদের ছিল যে কিভাবে ম্যানমেড ফাইবার স্পিনিং করতে হয় সেই যে বিষয়গুলো ছিল। তো সেখানে ওয়েট কোয়াগুলেশন ছিল। তো এখানেও কি করতে হবে, আমরা কিসের কোটিং দিব সেটা, মনে করো পলিইউরেথেন, তাহলে পলিইউরেথেনটাকে প্রথমে কি করতে হবে? ডিসলভ করতে হবে, গুলাতে হবে। সেটার জন্য অর্গানিক সলভেন্টে আমরা কি করব? পলিইউরেথেনটাকে ডিসলভ করব। সেই সলভেন্টটা হচ্ছে ডাইমিথাইল ফরমামাইডে সলিউশন ইনসলিউবল প্রডিউস করব, এবং সেই সলিউশনটা আবার ওয়াটার ইনসলিউবল। তারপর আমরা কি করব? আমাদের ফেব্রিকের উপর কোটিং দিব। কোটিং দেওয়ার পর সেই ফেব্রিকটাকে আমরা কি করব? ড্রাই করব। বা তাহলে ড্রাই যখন করব, মনে করো আমরা যে মিথানল বা ইথানল ইউজ করছি তাদের বয়লিং টেম্পারেচার মনে করো
55 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখন যখন 55 ডিগ্রির উপরে উঠবে তখন কি সেই ফেব্রিক থেকে যে মিথানল বা ইথানল আছে সেটা চলে যাবে। শুধুমাত্র পড়ে থাকলো কোনটা? আমাদের যে পলিমারিক পলিউরাথেন যেটা থাকলো সেটা কিন্তু ফেব্রিকের উপর থেকে গেল। তো একটা কোটিং হিসেবে থেকে গেল। So this coated fabric is passed through the conditioning of the chamber containing water vapor. So as the organic solvent is miscible of the water, the polyurethane is participate. তো এইটা ফাইনালি কোটেড ফেব্রিক ইজ ম্যাঙ্গেলড এন্ড ড্রাইড, অর্থাৎ ইয়ের ভিতর দিয়ে পাস করা হয়। প্যাডার আছে না, প্যাডারের ম্যাঙ্গেল, প্যাডিং ম্যাঙ্গেল, সেটার ভিতর দিয়ে পাস করে সেটাকে এবং ড্রাই করে তৈরি করা হয়। তাহলে কি হচ্ছে? ওয়েট কোয়াগুলেশন, অর্থাৎ আমরা কি করছি? একটা ফেব্রিকের উপর একটা সলিউশন গুলাচ্ছি, সলভেন্টে গুলিয়ে সেটা ঢেলে দিয়ে ঠিক করে প্যাডিং করে সেটাকে ড্রাই করে বের করছে, মানে ফেব্রিকের সাথে লেগে গেল। একটা ঘটনা। 1 মিনিট 36 সেকেন্ড আছে, কেটে গেলে আবার জয়েন করবো সেম লিংক। ডান। থার্মোকোয়াগুলেশনের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে আমরা একটু আগে সলভেন্ট দিয়ে গুলাচ্ছিলাম আমাদের কোটিং ম্যাটেরিয়ালটা, এখন সলভেন্টের সাথে সাথে ওয়াটারও দিব। আমরা জানি তেল জলে যেমন মিলে না, তেল জলের মিশ্রণকে ইমালশন বলে, ঠিক একইভাবে সলভেন্ট এবং ওয়াটারের মিশ্রণকেও ইমালশন বলে। তো সেই ইমালশনটা আমরা ফেব্রিকের উপর অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর প্রথম স্টেজে একবার ড্রাই করব, তখন আমাদের যে সলভেন্টটা রয়েছে সেটা উড়ে যাবে। দ্বিতীয়ত আবার আমরা ড্রাই করব, তখন আমাদের যে ওয়াটারটা রয়েছে সেই ওয়াটারটা সেকেন্ড টাইম উড়ে চলে যাবে। তো তখন সেই বোথ যে ঘটনা দুটো, সেই ঘটনা দুটো কে আমরা বলছি থার্মোকোয়াগুলেশন। সো সেকেন্ড স্টেজ ইমপ্লয়েজ দ্য হায়ার টেম্পারেচার ইভাপোরেট দ্য ওয়াটার অফ দ্য কোটিং। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে প্রথমে যে সলিউশনটা, যেমন পলিইউরেথানকে ডিসলভ করব, সেটা সলভেন্ট এবং ওয়াটারে ডিসলভ করব। তাহলে অ্যাপ্লাই করার পর প্রথমে সলভেন্টটাকে ড্রাই করে উড়িয়ে নিব, দ্বিতীয়ত আমাদের যে ওয়াটারটা রেস্ট থাকবে সেটাকে ড্রাই করে উড়িয়ে নিব। তাহলে পড়ে থাকলো কি ফেব্রিকের সাথে? পলিইউরেথান। ওকে, কোটিং হিসেবে। এছাড়াও ফোম, তো এই ধরনের পলিইউরেথান বা এগুলোকে যখন আমরা ফোম হিসেবে অ্যাপ্লাই করব ফেব্রিকের উপরে, তখন সেটাকে আমরা ফোম কোটিং বলছি। তো বলা হচ্ছে যে a mixture of polyurethane and polyacrylic acid is dispersed in water and then formed. ফোম তৈরি করি, তো ফোমে কিন্তু অনেক ছোট ছোট টাইনি ইয়ে থাকে, অর্থাৎ ছিদ্র থাকে, সেটা তোমরা হয়তো লক্ষ্য করেছো, জায়গা দেখেছো। তো ফোম ইজ স্টেবিলাইজ উইথ